এই সপ্তাহে গল্পাড্ডার উপস্থাপনা মেকি। লাখ দশেকের এফডিটা ম্যাচিওর হতে না হতেই তুমি পুরো টাকাটা বৌমার নামে করে দিলে। কদিন হলো ওই মেয়ে এই বাড়িতে এসেছে, আজ কিনা আমার থেকে তোমার কাছে ওই মেয়ের দাম বেশি হলো। আমায় দিতে না ইচ্ছে হলে টাকাটা অন্তত নিজের ছেলে কিংবা মেয়ের নামে রাখতে পারতে। কোথাকার জল কদ্দূর গড়ায় ঠিক নেই। এখন থেকেই পরের মেয়ের ভবিষ্যৎ নিয়ে ভাবতে শুরু করেছ। আমার পেটের ছেলেটা কি দোষ করলো শুনি? দেখো, তোমার ছেলেকে প্রতিষ্ঠিত করে দিয়েছি, নিয়মিত রোজগার করে, জায়গায় জায়গায় প্রয়োজন মতো ইনভেস্টমেন্টও করে, যথেষ্ট বুঝদার। কিন্তু বৌমা চাকরি করলেও তাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছি নিজের দায়িত্বে, তাই তার ভবিষ্যৎ সুরক্ষিত করার দায়িত্বটাও আমাদেরই। আর রইল তোমার ভবিষ্যতের কথা, সেটা প্রথম থেকেই আমি সুরক্ষিত রাখার চেষ্টা করেছি। আমাদের সব কিন্তু জয়েন্টে, মনে রেখো, যাতে অদূর ভবিষ্যতে আমি না থাকলেও তুমি অসুবিধায় না পড়ো। দেখো, খামোকা উল্টোপাল্টা কথা নাই বা বললে। আমার পরিবারের অর্থনৈতিক অবস্থার কথা তুমি সবই জানতে। সে সময় তোমার পরিবারের অর্থনৈতিক অবস্থাও তেমন একটা কিছু আহামরি ছিল না। আমাদের কাজ ছিল কোনো রকমে পরিস্থিতি ম্যানেজ করে পরিবারের সবাইকে নিয়ে একসাথে থাকা, সবাইকে একসঙ্গে ভালো রাখা। সেই জন্যই সিদ্ধান্ত নিয়েছিলাম যা কিছু করব মিলেমিশে একসঙ্গে করব। কিন্তু বৌমার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। সে এই সময়ের মেয়ে, সেহেতু চিন্তাভাবনাও আলাদা হতে বাধ্য। আলাদা কিভাবে? বৌমা পরের বাড়ি থেকে এলেও এখন সে আমাদের বাড়ির মেয়ে। দেখে শুনে নিয়ে এসেছি। যেমন আমার বাবা একদিন তোমায় পছন্দ করেছিলেন ঘরের লক্ষ্মী হিসেবে। কানে সব কথাই আসছিল। ফ্রিজ থেকে জল নিতে এসেছিলাম। এ বাড়ির লোকজন বরাবরই উচ্চগ্রামে কথা বলে থাকে। হঠাৎ চোখটা অবাধ্যতা শুরু করলো। জল যেন আর বাঁধ মানতে চাইছে না। এত সুখ আমার কপালে ছিল। এসে থেকে দেখেছি এ বাড়ির বাকিদের থেকে আমার শ্বশুরমশাই সম্পূর্ণ আলাদা। অবশ্য স্থায়ী সদস্য বলতে আমার শাশুড়ি আর স্বামী। তবে তারা দুজন সব সময় নিজেদেরকে নিয়ে ব্যস্ত, নিজেদের সুবিধা অসুবিধার বিষয়ে সদা সতর্ক। বাড়িতে থাকুক বা না থাকুক, কোথায় কি হচ্ছে না হচ্ছে সে ব্যাপারে তারা পুরোপুরি খবর রাখে। ননদের বিয়ে আমার আগে হয়ে গেলেও কাছে পিঠে বাড়ি হওয়ার সুবাদে সে মাঝে মধ্যেই এ বাড়িতে চলে আসে। সংসারে খানিক খবরদারি ফলিয়ে এ বাড়ির মেয়ের ক্ষমতার অস্তিত্ব জানান দিয়ে তারপরে সে শ্বশুর বাড়ি ফিরে যায়। হঠাৎ চড়া শব্দে কলিং বেল বেজে উঠল। এই অসময়ে আবার কে এলো? অরিন অফিসে গেছে। আমার শরীরও খারাপ, তাই দুদিন ছুটি নিয়েছি। ওয়ার্ক ফ্রম হোম করব, কিন্তু এ সময় তো কারুর আসার কথা নয়। দেখলাম ননদ বাইরে দাঁড়িয়ে, হাতে ছাতা। দরজা খুলতেই আমায় ধাক্কা দিয়ে সরিয়ে বিরক্তি মুখে মা বাবার ঘরে ঢুকে গেল। এক প্রকার কৈফিয়ত চার ভঙ্গিতে রাগি রাগি মুখে প্রশ্ন করল, ম্যাচিওর করার পর
ঈশিতার নামে তুমি 10 লাখে এফডিটা ট্রান্সফার দিয়েছ? কিন্তু কেন? মেয়ের দিকে তাকিয়ে অবাক হয়ে শ্বশুর বললেন, তার জন্য তুই অফিসের কাজকর্ম ফেলে 11টা না বাজতে বাজতেই এই বাড়িতে ছুটে এলি? তোর কি মাথা খারাপ হলো উর্মি? আর এ কথা তোকে কেই বা বলল? আমার মাথা ঠিকই আছে বাবা। আর কথার কথা, জানো না, কথা কানে হাঁটে। রক্তের উত্তরাধিকার হিসাবে তোমার যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তিতে আমার আর দাদার অধিকার। এই মেয়ে কোত্থেকে ঢুকে পড়ে তার ভাগ বসায় শুনি? আজ বুঝলাম তোদের পড়াশোনা শিখিয়ে স্বাবলম্বী করতে পারলেও মানুষ গড়ার কারিগর হিসেবে আমি সম্পূর্ণ ব্যর্থ। ঈশিতা আমার ঘরের মেয়ে, যেমন তুই। তাই তোদের মতো ওর ভবিষ্যৎ চিন্তা করাটাও আমার দায়িত্বের মধ্যে পড়ে রে। এ ব্যাপারে আর একটা কথাও আমি শুনতে চাই না। এসেই যখন পড়েছিস তখন রাত্রে খাওয়া দাওয়া করে যাস, আর সৌমাভকেও অফিস ফেরত এখানে চলে আসতে বলিস। আমি খাবো না, খিদে নেই আমার, ঘরে যাচ্ছি আমি। তোমার বচনামৃত শুনে পেট এমনিই আমার ভরে গেছে। ননদের পায়ের দুপদাপ আওয়াজ শুনে সিঁড়ির নিচে লুকিয়ে পড়ি। সিঁড়ি বেয়ে উঠে উর্মি দরজা আটকে দেয়। আমার জন্য এ সংসারে ঝামেলা হচ্ছে বলে সাময়িক খারাপ লাগলেও ভেতরে ভেতরে কেন জানি না আমার খুব ভালো লাগছিল। উনি এতটা ভাবেন আমার জন্য কখনো ভাবতেও পারিনি। ভেবেছিলাম বাকিদের মতোই ওরা সবাই এক। এতদিন বাদে এই পরিবারটাকে নিজের পরিবার বলে বোধ হতে শুরু করে। কে বলে শ্বশুরমশাই নিজের বাবা হতে পারেন না? জন্ম দেওয়াটাই কি শেষ কথা? ভালোবাসা আর যত্নই মানুষকে পিতৃসত্তায় উন্নীত করে। জল খেয়ে আমি ওপরে যাই। ল্যাপটপ অন করে কাজ শুরু করতে না করতেই শ্বশুরমশাই দরজায় এসে দাঁড়ান। ইতস্তত ভঙ্গিতে জিজ্ঞেস করেন, আসতে পারি? আমি হাসতেই উনি ঘরে ঢুকে আসেন। এই নে মা, এটা যত্ন করে রাখ। এফডির কাগজটা উনি আমার দিকে বাড়িয়ে দেন। জানি তোর এসবের দরকার নেই, তবু এই বুড়ো বাপকে তুই কিন্তু না বলতে পারবি না। ছেলে মেয়ের পাশাপাশি তোর ভবিষ্যৎ সুরক্ষিত রাখাও যে আমার দায়িত্ব রে মা। তোর সুরক্ষিত ভবিষ্যতের দিকে এটা আমার প্রথম পদক্ষেপ। মাথা নিচু করে শ্বশুরকে প্রণাম করি। একদম মন থেকে কজন এভাবে ভাবতে পারে? কজন শ্বশুর বাবা হয়ে উঠতে পারেন? এত উদার হওয়া কি এত সহজ? আমার মাথায় আশীর্বাদের হাত রেখে ধীর পায়ে তিনি ঘর থেকে বেরিয়ে যান। এমন একজন মানুষ পাবো নতুন পরিবারে এসে কখনোই ভাবিনি আমি। এখন মনে হচ্ছে সত্যিই আমি ভাগ্যবতী। 1 বছরের উপর বিয়ে হয়েছে। টুকটাক জিনিসপত্র কিনে আনা, বছরভর অনুষ্ঠান উপলক্ষে উপহার আনা, এসব ছাড়া তেমন বিশেষ কিছু খরচাপাতি ওদের জন্য আমি করিনি। অবশ্য আমাকে কোনোদিন কেউ কিছু জোরও করেনি। আয়ের বেশিরভাগ অংশ দিয়ে আমার নিম্ন মধ্যবিত্ত বাবার চাহিদা মিটিয়েছি। এদের তো কোনো অভাব নেই, অথচ আমার বেচারা বাবা নিরুপায়। আমায় নিজের পায়ে দাঁড় করানোর জন্য যথেষ্ট খরচ করতে হয়েছে আর্থিক সামর্থ্য না থাকা সত্ত্বেও। এখন সংসার চালানোই দুষ্কর। সেজন্যই বিয়ে করতে চাইনি। চেয়েছিলাম সংসারটা গুছিয়ে দিতে, কিন্তু মা বাবা কিছুই শুনতে রাজি নয়। মেয়ের বিয়ে দেওয়াটাকেই তারা মুখ্য লাভ বলে মনে করে। বাধ্য হয়ে পিঁড়িতে বসতেই হলো। এদের কোনো দাবি ছিল না, মানুষ হিসেবে এরা ভালোই।
বিয়ের আয়োজন করেছিল সামর্থ্যের বাইরে গিয়ে। বলেছিলাম ওদের তো কোনো দাবি নেই, বারণ করেছিলাম বারবার, শুনল না কিছুতেই। প্রাইভেট চাকুরের পয়সার বা সঞ্চয় থাকে, কিন্তু এবার থেকে এই পরিবারের জন্য আমাকে ভাবতে হবে। ভাবতেই পারিনি বাবা আমাকে এতটা ভালোবাসেন, আমার জন্য এত ভাবেন, বৌমা নয় কন্যা রূপে আমাকে দেখেন। অফিসের কাজে পুরোপুরি ডুবে গিয়েছিলাম। ঘন্টা দুয়েক বাদে যখন তন্ময়টা কাটলো, তখন মনে পড়ল এই সব ঝামেলার চক্করে আজ সকালের টিফিনই করা হয়নি। কেউ আমাকে খেতেও বলেনি আজ। এমনিতে শাশুড়ি প্রতিদিন খেয়ে নিতে বলে, কিন্তু আজ স্বামীর কাণ্ডকারখানা দেখে প্রবল বিরক্ত হয়েছেন। এমনিতে এ বাড়ির লাঞ্চ টাইম 3টে, 3:30। অরিনের অফিস কাছেই। টিফিন ব্রেকে বাড়িতে এসে খেয়ে দিয়ে খানিক বিশ্রাম নিয়ে আবার ডিউটিতে চলে যায়। মোটে 1টা বাজছে এখন। আমার পক্ষে অতক্ষণ খিদে চেপে রাখা সম্ভব নয়। ভাবলাম চট করে কিচেনে গিয়ে একটু ম্যাগি বানিয়ে নিই। মনে পড়ল উর্মি বাড়িতে আছে। আসার পর থেকে কিছু খেয়েছে কি না জানা নেই। আমার উপর রাগ করলেও উর্মিকে একবার খাওয়ার কথা জিজ্ঞেস করা দরকার। ওর বাবা তো আমায় ভালোবেসে আপন করে নিয়েছেন, মেয়ের আসনে বসিয়েছেন। আমার উচিত উর্মিকে আপন করে নেওয়া, বড় দিদির মতো ভালোবাসা দেওয়া। উর্মির ঘরের দরজা ভেজানো। নক করতে গিয়েও চেনা আওয়াজ শুনে থমকে গেলাম। জানি এভাবে মা মেয়ের কথায় আড়ি পাতা অনুচিত, তবু কৌতূহলী মন কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারল না। আমার শাশুড়ি ফিস ফিস করে বলছেন, রাগ করে থাকিস না, তোর পছন্দের মাছ ভাজা আর ঘি ভাত নিয়ে এসেছি, নে খেয়ে নে। ওরে, তোর বাবা আমাদের থেকে অনেক চালাক, নইলে কি আর এত বড় সংসার একা হাতে ম্যানেজ করতে পারতো? যা করেছে অনেক ভেবে চিন্তে করেছে। আমিও তো প্রথমে রেগে গিয়েছিলাম, পরে তোর বাবা বুঝিয়ে বলতে পুরো ব্যাপারটা বুঝলাম। বুদ্ধিটা ভালোই। 1 বছর তো হলো, যা বুঝছি এ মেয়েকে বশে আনা সহজ নয়। নিজের মতো চলে, তাছাড়া দিনকাল খারাপ। দেশের সব আইনই মেয়েদের পক্ষে, তাই তোর বাবা। মেয়েদের ফরে বলে 10 লাখ টাকা বৌমার নামে এফডি করে দিতে হবে। রিটার্ন কত পাবে জানো? 20 লাখ। ইয়ার কি নাকি? ওটা আমাদের 2 ভাই বোনের হকের টাকা। বাড়ির বউকে টাকা দিতে হবেই বা কেন? টাকা না দিলে কি ঈশিতা দাদাকে ডিভোর্সের হুমকি দেবে? কি যে উল্টো পাল্টা বলিস না তুই। খামোগা ডিভোর্স দিতে যাবে কেন? আমার বাবুর মতো লয়াল ছেলে 1000 খুঁজলেও মিলবে না। কোনোদিন কোনো ঝামেলায় জড়াতে দেখেছিস? ইঞ্জিনিয়ার হয়েও একজনের সঙ্গে সম্পর্কে জড়ায়নি। যাকে আমরা দেখে দিয়েছি তাকেই বিয়ে করে নিয়েছে। দম বন্ধ করে বাইরে অপেক্ষা করছি। কেন মূল আলোচনা থেকে সরে যাচ্ছে এরা? শ্বশুরকে কেন চালাক বলল শাশুড়ি? কি হচ্ছে আমার সঙ্গে? 10 লাখি এফডির ঘাপলাটা ঠিক কোথায়? বিরক্তির সুরে উর্মি বলল, তাহলে হঠাৎ বাবা দয়াবতার হয়ে কি প্রমাণ করতে চাইছে? মেয়ের থেকে বৌমা ভালো? আরে দূর, ওসব কিছু নয়। 1 বছর হয়ে গেল বিয়ে হয়েছে, ঈশিতা এখনও এই পরিবারকে আপন করতে পারল না। অথচ দেখ, বিয়ের পর তো নিজের পরিবার শ্বশুরবাড়ির লোকজনই হয়। নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে দেখে বিয়ে দিয়ে আনলাম, ভাবলাম আমাদের কাছে কৃতজ্ঞ থাকবে। ও মা, উল্টে দেখি নিজের রোজগারের সব টাকা বাপের বাড়িতে খরচ করে আসছে। একদিন বললাম, বাবার অভাব, দুঃখের গল্প শোনালো। তোর বাপের অভাবের গল্প শুনে আমি কি করব রে? তোকে নিয়ে এসেছি কোথায় আমাদের পরিবারের জন্য করবি
তা নয়, খালি বাপের বাড়ি, বাপের বাড়ি, খালি বাপের বাড়ি, বাপের বাড়ি। কাজের লোকের মাইনে আর খুচরো কিছু কেনাকাটা ছাড়া এখানের জন্য কী বা করে? এসব উপহার আমি হিসেবের মধ্যেই ধরি না। ওই তো কটা ফঙ্গবেনে গয়না, পড়তে ভয় লাগে যদি ভেঙে যায়। অথচ এই বাড়িতে থাকছে, খাচ্ছে, বাথরুম সোফা ব্যবহার করছে, অফিস যাচ্ছে, এমনকি অফিসের জন্য বানানোর টিফিন পর্যন্ত রোজ ব্যাগে ভরে নিয়ে যাচ্ছে। এ কেমন দ্বিচারিতা বল দেখি? ফাঁক পেয়ে একদিন আমি বাবুকে বলেছিলাম, এটা কি ঈশিতা ঠিক করছে? বাবুকে তো জানিস, বলল, নিজেরা সম্বন্ধ করে এনেছো, এবার নিজেরা বুঝে নাও। এদিকে তোর বাপ সম্বন্ধের সময় উদার হয়ে বলে এসেছে, আপনার মেয়ে আপনারই থাকবে, যেমন আপনাদের দেখভাল করছে তেমনই দেখভাল করবে। এবার ভদ্রলোক যে সেটাকে সিরিয়াসলি নিয়ে নেবেন, তোর বাবা সেটা জানবে কিভাবে? ঈশিতাকেও মুখের উপর কিছু বলতে পারছে না, বলতে গেলে নিজের বলা কথা ফেরত নিতে হয়। সেই জন্যেই তো এই ব্যবস্থা করলো। এবার দেখবি এই পরিবারকে ঈশিতা কেমন আপন বলে মনে করে। অনেক ঝামেলাও মিটে যাবে। সবচাইতে বড় কথা, ও তো আর টাকাগুলো তুলে দুমদাম খরচ করতে যাচ্ছে না, বাড়ির টাকা বাড়িতেই থাকবে। এভাবে সব কিছু বাপের বাড়িতে লুটিয়ে এলে চলে? মানসিকতা দেখ একবার। এখান থেকে খাবে, নেবে, অথচ বাপের বাড়ি সব ঢেলে দিয়ে আসবে। স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকি, পাগুলো যেন সীসার মতো ভারী। প্রতারণার কত রকম কৌশল হয়। ভাগ্যিস আজ উর্মিকে খাবার জন্য জিজ্ঞেস করতে এসেছিলাম, নইলে এসব কথা তো আমার কর্ণকুহরের অগোচরেই থেকে যেত। আর একবার যেন নতুন করে বুঝতে পারলাম, বাড়ি বদলালেও বাবার জায়গা কেউ নিতে পারে না। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আপনাদের একটা লাইক, একটা শেয়ার আমাদের ভালো কাজ করার খিদে অনেকটা বাড়িয়ে দেয়। সব শেষে পাশের বেল আইকনে ক্লিক করতে যেন ভুলবেন না, তাহলে গল্প দেওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। স্টে টিউন।